একবার ভাবুন তো, যদি হঠাৎ করে আমরা এই গোপন কথাটি জানতে পারি যে মানুষের সৃষ্টিকর্তা অন্য কেউ, তাহলে কেমন লাগবে? এই রহস্যের সন্ধানে বের হন আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা। তারা পৃথিবী থেকে বহু দূরে এক অচেনা গ্রহে পৌঁছান, যেখানে তাদের আশা সকল প্রশ্নের উত্তর তারা পাবে। কিন্তু যতই তারা সত্যের কাছাকাছি যেতে থাকেন, ঘটনা ততই ভয়ঙ্কর হতে থাকে। সেখানে তারা যা খুঁজে পান তা কেবল চমকপ্রদ নয়, বরং মানুষের অস্তিত্বকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয়। মানুষ আসলে কার সৃষ্টি, এবং যখন সেই রহস্য উন্মোচিত হয় তখন সবকিছু কিভাবে বদলে যায় তা জানতে হলে আপনাকে এই মুভির রোমাঞ্চকর যাত্রা শেষ পর্যন্ত দেখতে হবে। আর সময় নষ্ট না করে চলুন গল্পের গভীরে যাওয়া যাক। মুভির শুরু এমন একটি পৃথিবীতে যেখানে তখনও কোনো জীবের জন্ম হয়নি, না মানুষ না প্রাণী, এমনকি একটি পিঁপড়েও নেই। সবকিছু নিস্তব্ধতায় ঢাকা। এই শান্ত পৃথিবীতে একটি মহাকাশযান এসে নামে। সেই মহাকাশযান থেকে একজন এলিয়েন নেমে আসে এবং একটি ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ায়। তার শরীর দেখতে মানুষের মতো, তবে অনেক বড় এবং শক্তিশালী। তার হাতে একটি ছোট্ট পাত্র রয়েছে যাতে একটি কালো তরল পদার্থ রাখা। সে সেই তরল পান করে, আর পান করার সঙ্গে সঙ্গেই তার শরীর ধীরে ধীরে ভাঙতে এবং গলে যেতে শুরু করে। তার পুরো শরীর এমনকি ডিএনএ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যায় এবং সে জলে পড়ে যায়। তার শরীরের ছোট ছোট কণাগুলো জলে ছড়িয়ে পড়ে। আর ঠিক এখান থেকেই এক নতুন সূচনা হয়। এই দৃশ্যটি আমাদের বলে দেয় যে মানুষের উৎস এবং সৃষ্টি সম্ভবত এই এলিয়েনদের সঙ্গেই সম্পর্কিত, অর্থাৎ এই জীবগুলি মানব সভ্যতার স্রষ্টা হতে পারে। গল্প এবার চলে আসে 2048 সালে। আমাদের পরিচয় হয় দুই প্রত্যন্তবিদ এলিজাবেথ শ এবং তার সহকর্মী চার্লি এর সাথে। তারা একটি গুহার মধ্যে অনুসন্ধান চালাচ্ছিলেন। সেখানে তারা বহু পুরনো সভ্যতা দ্বারা আঁকা কিছু ছবি খুঁজে পান। প্রতিটি ছবিতে একই ধরনের একটি আকৃতি আঁকা। একজন বিশাল মানুষ, সদৃশ্য জীব, আকাশের দিকে ইশারা করে কয়েকটি গ্রহকে দেখাচ্ছে। শ এবং চার্লি নিশ্চিত হন যে এই ছবিগুলো কেবল শিল্প নয়, বরং একটি সংকেত। বিভিন্ন সভ্যতা যাদের মধ্যে কখনো দেখা হয়নি, তারা সবাই একই ধরনের ছবি এঁকেছে। এর মানে হলো কোনো উন্নত সভ্যতা, অর্থাৎ সেই এলিয়েন প্রজাতি বারবার পৃথিবীতে এসেছে এবং মানুষকে পথ দেখিয়েছে। এরপর সময় দ্রুত এগিয়ে আসে 2093 সালে। আমরা দেখতে পাই এক বিশাল মহাকাশযান যার নাম প্রমিথিউস। মহাকাশযানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে বেরিয়েছে এবং এই মিশনের অর্থ জুগিয়েছে ওয়েল্যান্ড কর্পোরেশন নামের এক বিশাল কোম্পানি। মহাকাশযানে নানা ধরনের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞ রয়েছে। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন, কিন্তু সবার লক্ষ্য এক, মানুষের সৃষ্টির সত্য উদ্ঘাটন করা। মহাকাশযানের ক্রুদের মধ্যে একজন বিশেষ চরিত্র হলো ডেভিড। সে মানুষ নয়, বরং একটি অত্যন্ত উন্নত অ্যান্ড্রয়েড রোবট। দেখতে সে একেবারে মানুষের মতো, কিন্তু আসলে একটি যন্ত্র। ডেভিডের কাজ হলো পুরো যাত্রাপথে মহাকাশযান এবং ক্রুদের দেখাশোনা করা। তার ঘুমের প্রয়োজন নেই, তাই যখন বাকি মানুষেরা বহু বছর ধরে ঘুমন্ত অবস্থায় থাকে তখন সে একাই জেগে থেকে সবকিছু সামলায়। মহাকাশযান যখন তার গন্তব্য LV-223 গ্রহের কাছাকাছি পৌঁছায় তখন সকল ক্রু সদস্যদের জাগানো হয়। মহাকাশযানের ক্যাপ্টেন হলেন মিয়া। তিনি বলেন যে এই মিশন কেবল কোনো রোমাঞ্চ বা আবিষ্কারের জন্য নয়, এর পেছনে কর্পোরেশনের একটি বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। সকলকে একটি মিটিং রুমে ডাকা হয়। সেখানে আগে থেকে রেকর্ড করা একটি হোলোগ্রামের ভিডিও চালানো হয়। তাতে পিটার নামের এক ব্যক্তিকে দেখা যায়, যিনি এই প্রজেক্টে, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের খুঁজে বের করার প্রজেক্টে অর্থ বিনিয়োগ করেছেন। পিটার তখন চার্লি এবং শকে এগিয়ে এসে বাকিদের বোঝাতে বলেন। শ এবং চার্লি ব্যাখ্যা করেন কেন তারা মনে করেন যে মানুষের সৃষ্টিকর্তা, যাদেরকে তারা ইঞ্জিনিয়ার্স বলেছেন, তারা LV-22 গ্রহে বসবাস করে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা একই ধরনের ছবি পেয়েছেন, যার একটি সাধারণ বিষয়বস্তু ছিল একজন মানুষ তারার দিকে ইশারা করছে। অনুসন্ধান করে তারা জানতে পারেন এই ধরনের একটি সৌরজগৎ রয়েছে এবং তাতে পৃথিবীর মতো পরিবেশযুক্ত একটি গ্রহ আছে। তাদের বিশ্বাস, যদি নিজেদের সৃষ্টিকর্তাকে খুঁজতে হয় তবে এটি সঠিক জায়গা। কেউ কেউ তাদের এই তত্ত্বে বিশ্বাস করে, তবে অনেকেই এটিকে কেবলই কল্পনা বলে মনে করে। ক্যাপ্টেন মিয়াও বলেন যে এসব বাজে কথা হতে পারে, তবে ওয়েল্যান্ড কর্পোরেশন এই মিশন অনুমোদন করায় অনুসন্ধান চলবে। এরপর মহাকাশযানটি সেই গ্রহের পৃষ্ঠে অবতরণ করে। গ্রহটির পরিবেশ খুবই অদ্ভুত। আকাশ কালো, বাতাস বিষাক্ত। চার্লি বলেন
স্যুট ছাড়া এখানে শ্বাস নেওয়া কঠিন। তখনই চার্লি কিছু একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেন এবং মহাকাশযানকে দ্রুত নামানোর কথা বলেন। ক্যাপ্টেনও তা মেনে নিয়ে অবতরণ করেন। যখন ক্রু সদস্যরা বিশেষ ধরনের স্যুট পরছিলেন, ডেভিডও একটি স্যুট পরে। তখন চার্লি জিজ্ঞাসা করে, তুমি তো রোবট, তোমার তো শ্বাস নেওয়ার দরকার নেই, তাহলে স্যুটের কি প্রয়োজন? ডেভিড উত্তর দেয়, আমাকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে আমি মানুষের মতো সব কাজ করি, এতে আমাকে আপনাদেরই একজন বলে মনে হবে। ক্রু সদস্যরা বিশেষ স্যুট পরে মহাকাশযান থেকে বেরিয়ে আসে এবং তাদের গাড়িতে করে অনুসন্ধানে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা একটি বিশাল কৃত্রিম স্থাপনা দেখতে পান। এটিকে দেখতে একদম পিরামিডের মতো মনে হয়, তবে পরিষ্কার বোঝা যায় যে এটি কোনো এলিয়েন দ্বারা তৈরি। সবাই ভেতরে প্রবেশ করে এবং সেখানকার অদ্ভুত পরিবেশ দেখে অবাক হয়ে যায়। হে গাইস, সাম্প্রতিক আমি জানতে পারলাম অনেক্স নতুন ইউজারদের জন্য একটি ক্লোজড রাফেল চালু করেছে, যেখানে আছে একদম ফ্রি রুলেট হুইল, ঘোরালেই পুরস্কার। বিশ্বাস করো, এমন কিছু আমি আগে দেখিনি। আমার অনেক সাবস্ক্রাইবার ইতিমধ্যে ট্রাই করেছে, আর কেউ কেউ ৫,০০০ টাকা ক্যাশ, ১০০ গুণ বোনাস, এমনকি কেউ কেউ আইফোন পর্যন্ত জিতেছে। আর জানলে অবাক হয়ে যাবেন, তারা এখন আমাদের পার্টনার, আর আমার সব সাবস্ক্রাইবারদেরকে তারা পুরস্কার দেবেন। হ্যাঁ, সবাইকে। সত্যি বলতে এমন কিছু আমি আগে দেখিনি, কেননা আমার বন্ধু রিফাত, নিশাত, তন্ময় ইতিমধ্যে পুরস্কার জিতেছে। তোমরাও চেক করে দেখো, তোমার ভাগ্যেও থাকতে পারে দারুণ কিছু। এখনই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো, কে জানে পরের ভাগ্যবানটা হয়তো তুমি। তাহলে আর দেরি কিসের? এরপর ওই জায়গাটি পরীক্ষা করার জন্য ছোট ছোট ডিভাইস পাঠানো হয়। অন্যদিকে মহাকাশযানের ভেতরে স্ক্যান করার মাধ্যমে সবকিছু দেখা যাচ্ছিল। পরিবেশ পরীক্ষা করার সময় চার্লি বুঝতে পারেন যে তারা এখানে শ্বাস নিতে পারছেন, তাই চার্লি দ্রুত নিজের হেলমেট খুলে ফেলে। তাকে দেখে বাকি সবাইও নিজেদের হেলমেট খুলে ফেলে। তখনই ডেভিড কিছু একটা খুঁজে পায়। যখন সে সেটিকে স্পর্শ করে, তখন তার হাতে একটি আঠালো পদার্থ লাগে। কৌতূহলবশত ডেভিড একটি বোতাম টিপে, সঙ্গে সঙ্গে একটি হোলোগ্রাম ভিডিও চালু হয়। তাতে দেখা যায় বড় বড় এলিয়েনরা একই দিকে দৌড়ে পালাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একজন এলিয়েন গেটে আটকে গিয়ে সেখানেই মারা যায়। হোলোগ্রামটিকে অনুসরণ করে যখন তারা সেখানে যায়, সত্যিই সেখানে একটি এলিয়েনের মৃতদেহ দেখতে পায়। তাদের মাথাও মানুষের চেয়ে বড় এবং তারা হেলমেটের মতো অদ্ভুত বর্ম পরে আছে। মনে হচ্ছে যেন তারা হঠাৎ করেই কোনো ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছে। তাদের শরীরের অংশগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ক্রুরা ধীরে ধীরে বুঝতে পারে যে এরাই সেই জীব যাদেরকে শ এবং চার্লি তাদের সৃষ্টিকর্তা বলছিলেন। কিন্তু প্রশ্ন ছিল, এরা মারা গেল কি করে? ডেভিড সবকিছু মনোযোগ সহকারে দেখে এবং স্ক্যান করে। তখনই তারা একটি বিশাল হল খুঁজে পায়। এই হলের মাঝখানে মানুষের মতো চেহারার এক বিশাল মূর্তি রয়েছে। চারপাশে অনেক কন্টেনার রাখা, যেগুলি থেকে কালো তরল পদার্থ চুইয়ে পড়ছে। এখান থেকেই আসল ভয়ের শুরু হয়। ডেভিড সেটিকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু শ তাকে থামিয়ে দেয়। শ এবং তার বন্ধুরা এলিয়েনের মাথা ব্যাগে ভরছিলেন। তখনই সেখানে কিছু একটা নড়াচড়া হয়। এই সময় মহাকাশযানে বসে থাকা লোকেরা তাদের জানায় যে একটি বিশাল ঝড় আসছে এবং তারা মহাকাশযানের দরজা বন্ধ করতে যাচ্ছেন। তাই সবাইকে দ্রুত ফিরে আসতে বলা হয়। অন্যদিকে ডেভিড কাউকে কিছু না বলে সেখানে রাখা একটি বাক্স নিজের সাথে নিয়ে আসে। যখন তারা বাইরে আসে, একটি ভয়ানক ঝড় দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। সবাই দ্রুত দৌড়ায়। এরই মধ্যে এলিয়েনের মাথাওয়ালা ব্যাগটি নিচে পড়ে যায়। শ যখন সেটি তুলতে যায়, তখনই সে সেই ঝড়ের কবলে পড়ে। তবে সবাই কোনো মতে তাকে বাঁচিয়ে নেয় এবং বহু কষ্টে মহাকাশযান পর্যন্ত পৌঁছায়। কিন্তু তাদের দলের দুজন সদস্য গুহার ভিতরে আটকে পড়েছেন। রাতে মহাকাশযানে সবাই আলোচনা করতে থাকে যে এসব আসলে কি। চার্লি কিছুটা হতাশ, কারণ সে ভাবছিল এখানে জীবিত ইঞ্জিনিয়ারদের খুঁজে পাবে এবং নিজেদের সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হবে, কিন্তু এখনো পর্যন্ত শুধু মৃতদেহই মিলেছে। বিজ্ঞানীরা এলিয়েনের একটি মাথা নিয়ে আসে। তারা যখন পরীক্ষা শুরু করে, তখন দেখে যে মাথায় একটি হেলমেট লাগানো আছে। হেলমেটটি সরানোর সঙ্গে সঙ্গে ভেতরের আসল এলিয়েনের মাথা দেখা যায়। এটি দেখে সবাই চমকে ওঠে। এরপর তারা ভাবে যদি এটিকে ইলেকট্রিক শক দেওয়া হয়, তবে হয়তো স্নায়ুতন্ত্র সক্রিয় হতে পারে। শক দেওয়ার পর মাথাটি অল্প সময়ের জন্য যেন জীবিত হয়ে ওঠে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি হঠাৎ ফেটে যায়। এরপর যখন বিজ্ঞানীরা এলিয়েনের ডিএনএর সঙ্গে মানুষের ডিএনএর মিল খোঁজেন, তখন অবাক হয়ে দেখেন যে দুটি ডিএনএ প্রায় হুবহু এক। অন্যদিকে ডেভিড একাই সেই কন্টেনারটি পরীক্ষা করে। সে দেখে যে ভেতরের কালো তরলটি খুব অদ্ভুতভাবে প্রক্রিয়া দেখাচ্ছে। ডেভিডের এতে বিশেষ আগ্রহ ছিল। সে সেটি খুলে দেখে যে ভেতরে এলিয়েনদের ডিএনএ রয়েছে। ডেভিড সেই এলিয়েন ডিএনএকে কোনো মানুষের উপর পরীক্ষা করতে চেয়েছিল। সে চার্লির পানীয়তে চুপি চুপি সেই কালো তরলের একটি ফোঁটা ফেলে দেয়,
চার্লি না জেনেই সেটি পান করে ফেলে। সে জানতো না যে তার সাথে কি হতে চলেছে। অন্যদিকে শ এবং চার্লি হালকা তর্ক করে। চার্লি বলে যে যদি এই ইঞ্জিনিয়াররা আমাদের সৃষ্টি করেই থাকে তবে কেন তারা আমাদের ছেড়ে চলে গেছে, আর যদি তারা সত্যি আমাদের সৃষ্টিকর্তা হয় তবে আমরা তাদের কাছে একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নই। কথা আরও এগোয়। ধীরে ধীরে চার্লি অদ্ভুত অনুভব করতে শুরু করে। তার শরীরে পরিবর্তন শুরু হয়ে যায়, তার চোখ লাল হয়ে যায় এবং সে দুর্বল অনুভব করে। অন্যদিকে গুহার ভেতরে আটকে পড়া দুজন এমন এক মারাত্মক জিনিসের মুখোমুখি হয়। তারা এক ধরনের সাপের মতো অদ্ভুত প্রাণী দেখতে পায়। প্রথমে তারা ভাবেন যে এটি একটি নিরীহ প্রাণী, কিন্তু যেই তারা কাছে যায় প্রাণীটি হঠাৎ আক্রমণ করে, যার ফলে একজনের হাত ভেঙে যায়। এরপর সেটি তার মুখের ভিতরে ঢুকে গিয়ে তাকে মেরে ফেলে। তাদের চিৎকার মহাকাশযান পর্যন্ত পৌঁছাতে পারে না। দুজন সেখানেই শেষ হয়ে যায়। পরের দিন আবার তারা গুহার ভিতরে যায়, কিন্তু তাদের মৃতদেহ দেখে সবাই অবাক হয়ে যায়। শ জানতে পারে যে চার্লির অবস্থাও আরও খারাপ হচ্ছে, তার শরীর ভেতর থেকে পরিবর্তিত হতে শুরু করেছে। শ ভয় পেয়ে যায়, কিন্তু চার্লি বলে যে হয়তো এটাই সত্যি, ইঞ্জিনিয়াররা আমাদের তৈরি করেছেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। এই সময় ডেভিড গুহার আরও ভেতরে যায়। সেখানে সে একটি কক্ষ খুঁজে পায়। তখনই সে বুঝতে পারে যে এটি কোনো গুহা নয়, বরং একটি মহাকাশযান। সেখানে সে একজন ইঞ্জিনিয়ারের ঘুমন্ত দেহ খুঁজে পায়, অর্থাৎ সবাই মারা যায়নি, কিছুজন এখনো হাইবারনেশনে জীবিত আছে। ডেভিড তাকে দেখে এবং কিছু বোতাম টিপে। তখনই একটি হোলোগ্রাম ভিডিও চালু হয়। তখনই সে একটি বিরাট রহস্য জানতে পারে। এই ইঞ্জিনিয়াররা পৃথিবীর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল মানুষের সাথে দেখা করা নয়, বরং তাদের ধ্বংস করা। গল্প এখন এক বিপজ্জনক মোড় নেয়। চার্লির অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। শ তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এখন তার শরীরে কালো তরলের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন মিয়া এইসব দেখে ভয় পেয়ে যায় এবং কোনো বিপদকেই মহাকাশযানে আসতে দিতে চায় না। তিনি বলেন যে চার্লি সংক্রামিত এবং এই সংক্রমণ তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তার কথা শুনে চার্লি বুঝতে পারে যে তিনি আর বাঁচবে না, তাই সে বলে আমাকে মেরে ফেলো। তখন মিয়া বিনা দ্বিধায় তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। শ কাঁদতে থাকে, কিন্তু এখন আর কোনো লাভ নেই। চার্লি চলে যাওয়ার পর শ একা হয়ে যায় এবং ভেঙে পড়েন। কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার পেটে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ডেভিডকে নিয়ে মেডিকেল চেক আপ করার পর সে জানতে পারে যে সে গর্ভবতী। এটি শুনে সে অবাক হয়ে যায়, কারণ চার্লির সাথে তার মিলন হয়েছে ঠিকই, কিন্তু এত দ্রুত সে গর্ভবতী হতে পারে না এবং এই বাচ্চা কোনো মানুষের নয়, বরং কোনো অদ্ভুত প্রাণীর। তখনই আমরা দেখি পেটের ভেতরে এলিয়েনটি খুব দ্রুত বড় হচ্ছে। সে ডেভিডকে অনুরোধ করে যে সে যেন অস্ত্রোপচার করে এটিকে তার পেট থেকে বের করে দেয়, কিন্তু ডেভিড তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরে পাওয়ার পর দ্রুত মহাকাশযান থেকে একটি স্বয়ংক্রিয় সার্জারি মেশিনের দিকে দৌড়ে যায়। সেখানে সে নিজেই অপারেশন করায়। মেশিন তার পেট কেটে ভেতরের অদ্ভুত জীবটিকে বের করে আনে। সেই জীবটিকে দেখতে একটি ছোট্ট অক্টোপাসের মতো লাগে। কোনো মতে সেটিকে একটি ক্যাপসুলের ভেতর বন্ধ করে দেয়। এই দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়ানক এবং শিহরণ জাগানো। গুহার ভেতরে আটকে পড়া দুই বিজ্ঞানীর মধ্যে একজন তখনও জীবিত ছিল, কিন্তু সে পুরোপুরি সংক্রামিত হয়ে গিয়েছিল। সে মহাকাশযানে হামলা করে এবং অনেক ক্রু সদস্যকে মেরে ফেলে। বহু কষ্টে বাকিরা তাকে শেষ করতে পারে। এখন আরও একটি বড় সত্যি জানতে পারে। ডেভিড যে ঘুমন্ত ইঞ্জিনিয়ারকে খুঁজে পেয়েছিল সে এখনও জীবিত এবং যদি তাকে জাগানো হয় তবে বড় বিপদ হতে পারে। কিন্তু তখনই আসল উদ্দেশ্য সামনে আসে। এই পুরো মিশন কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য ছিল না, আসল কারণ ছিল ওয়েল্যান্ড কর্পোরেশনের মালিক পিটার ওয়েল্যান্ড। আসলে পিটার ওয়েল্যান্ড নিজেও এই মহাকাশযানে উপস্থিত ছিলেন, কিন্তু গোপনে। তিনি খুবই বৃদ্ধ এবং মৃত্যুর কাছাকাছি ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে যদি তিনি তার সৃষ্টিকর্তা অর্থাৎ ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করেন তবে তারা তাকে অমর করে দেবেন। এটাই ছিল তার লোভ। তিনি আরও বাঁচতে চেয়েছিলেন। এই সময় আরও একটি রহস্য উন্মোচিত হয়। ক্যাপ্টেন মিয়া পিটারের মেয়ে। ডেভিড পিটারকে সাহায্য করে এবং সেই ঘুমন্ত ইঞ্জিনিয়ারকে জাগিয়ে তোলে, কিন্তু ইঞ্জিনিয়ার জেগে ওঠার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ইঞ্জিনিয়ার মানুষদের দেখে খুশি হয় না, বরং রাগে ফেটে পড়ে। পিটার ডেভিডকে বলেন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করো যে বেঁচে থাকার জন্য কি করতে হবে। কিন্তু যখন ডেভিড জিজ্ঞেস করে তখন ইঞ্জিনিয়ার রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ডেভিডের মাথা ছিঁড়ে ফেলে দেয়।
সে পিটার ওয়েল্যান্ড এবং তার সঙ্গীদের নির্মমভাবে মেরে ফেলে। এবার বুঝতে পারে যে ইঞ্জিনিয়াররা মানুষদের তৈরি করার পর তাদের ঘৃণা করতে শুরু করেছিল। তারা পৃথিবীতে ফিরে গিয়ে পুরো মানবজাতিকে ধ্বংস করতে চেয়েছিল। যে মহাকাশযানে তারা ছিল সেটি আসলে একটি বায়োলজিক্যাল ওয়েপেন ছিল এবং কালো তরলটি ছিল তারই অংশ। ইঞ্জিনিয়ার তার মহাকাশযান নিয়ে উড়ান শুরু করে যাতে পৃথিবীর দিকে যেতে পারে। মহাকাশযান মাটি থেকে উপরে উঠতে শুরু করে, তবুও কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু তখনই ক্যাপ্টেন মিয়া এবং তার ক্রু বুঝতে পারেন যে যদি এই মহাকাশযান পৃথিবীতে পৌঁছে যায় তবে সবকিছু শেষ হয়ে যাবে। মিয়া প্রমিথিউস মহাকাশযানটিকে সেই ইঞ্জিনিয়ারের মহাকাশযানের সঙ্গে সংঘর্ষ ঘটানোর সিদ্ধান্ত নেন। এবং মিয়া দুজনেই ছোট মহাকাশযান থেকে বাইরে আসে, কিন্তু পাইলট এবং বাকি সবাই নিজেদের জীবন উৎসর্গ করে তাদের মহাকাশযানটিকে সরাসরি ইঞ্জিনিয়ারদের মহাকাশযানের সঙ্গে ধাক্কা মারে। দুটি মহাকাশযান একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। কিন্তু এলিয়েনের মহাকাশযানটি খুব শক্তিশালী ছিল এবং সেটি মিয়া ও এর উপর ভেঙে পড়তে থাকে। মিয়া মহাকাশযানের নিচে চাপা পড়ে মারা যায়, কিন্তু কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এখন কেবল একাই বেঁচে আছে। সে আহত ও বিধ্বস্ত অবস্থায় এদিক ওদিক ঘুরছিল। তখনই তার মনে পড়ে যে সে সেই অদ্ভুত অক্টোপাসটিকে ক্যাপসুলের ভেতরে বন্ধ করেছিল। এখন সেটি বড় হয়ে উঠেছে। ইঞ্জিনিয়ার যে কিনা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল সে এর উপর হামলা করতে আসে, কিন্তু চালাকি করে সেই ক্যাপসুলটি খুলে দেয়। ভেতরের বড় জীবটি বাইরে বেরিয়ে আসে এবং ইঞ্জিনিয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ানক লড়াই হয় এবং অবশেষে সেই জীবটি ইঞ্জিনিয়ারকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। কোনোমতে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন সে একেবারে একা। সে ডেভিডের ভাঙা মাথাটি তুলে নেয় এবং তার সঙ্গে কথা বলে। ডেভিড যদিও মাথা থেকে বিচ্ছিন্ন, তবুও সে কাজ করছিল। সে কে বলে যে এই গ্রহে আরও ইঞ্জিনিয়ারদের মহাকাশযান রয়েছে। সে যদি চায় তবে সে সেগুলোর কোনো একটি নিয়ে তাদের আসল গ্রহে ফিরে যেতে পারে। সিদ্ধান্ত নেয় যে সে আর পৃথিবীতে যাবে না। এখন তার লক্ষ্য বদলে গেছে। সে তার সৃষ্টিকর্তাদের গ্রহে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে চায়। তারা কেন আমাদের সৃষ্টি করলেন এবং তারা কেন আমাদের ধ্বংস করতে চাইলেন। মুভির একেবারে শেষে আমরা দেখি যে এবং ডেভিড একটি মহাকাশযানে চেপে সে অজানা গ্রহের দিকে বেরিয়ে পড়েছে। শেষ দৃশ্যে আমাদের আরও একটি চমকপ্রদ দৃশ্য দেখানো হয়। সেই ইঞ্জিনিয়ারের মৃতদেহ, যার বুক চিরে একটি নতুন জীব বেরিয়ে আসে, আরেকটি এলিয়েন। এটাই নির্দেশ করে যে এই মুভিটি এলিয়েন সিরিজের সূচনা ছিল। আর এরকম একটা দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির কাহিনী এখানেই শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে এই রকম মজার এবং অন্যান্য মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।